হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নবনী আজ নীল রঙের শাড়ি পরেছে। চোখে গা করে কাজল টানা হয়েছে। সামান্য জিনিসটা কিভাবে যেন চোখ দুটো মায়ে ভরিয়ে দেয়। সদ্য ভেজানো চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে ব্লাউজ আর শাড়ির পেছনটা ভিজে যাচ্ছে। নবনী আঁচল টেনে দিল। রান্নাঘের দিকে পা বাড়াল। হাসিনা বেগম সকাল থেকে আসিফের পছন্দের খাবার রান্না করছেন। ছেলের কাঁচা আম পছন্দ বলে তিনি অফ সিজনেও ফ্রিজে আম রেখেছেন। বাড়িতে কেমন একটা উৎসব ভাব। এই মুহূর্তে তিনি গলদা চিংড়ির তরকারিতে নারকেলের দুধ ঢালছেন। নবনী জিজ্ঞেস করল, কিছু সাহায্য লাগবে মা? হাসিনা বেগম বললেন, লেবুগুলো কেটে দে মা। নবনী বাটিতে পানি নিয়ে শসা কাটতে বসল। শসার খোসা ছাড়ানোর সময় সে অনেকটা শসাই ফেলে দেয়। তবুও হাসিনা বেগম কখনো অভিযোগ করেন না। নবনীর ভাগ্যে এতটা ভালোবাসা সে কখনো কল্পনা করেনি। বাসায় ঢুকেই আসিফ হাসিনা বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ল। মাছেলের ভালোবাসার কাছে সব অনুভূতি যেন ফিকে হয়ে পড়ল। আসিফের টলমল চোখের দিকে তাকিয়ে নবনী স্বস্তির নিঃশ্বাস ফেল। মানুষটা ঘরে ফিরে এসেছে, এটাই তার জন্য সবচেয়ে আনন্দের। নবনী খুঁটিয়ে খুঁটিয়ে নিজের প্রেমিক পুরুষকে দেখতে লাগল। লোকটা আজকেও সাদা শার্ট পরেছে। নবনী ঠিক করেছে আসিফ যখন বাইরে যাবে সে সাদা শার্ট পরতে নিষেধ করবে। রাস্তায় মেয়েগুলো নিশ্চয়ই কামুক দৃষ্টিতে আসিফকে গিলে খাচ্ছিল। আসিফের চেহারায় ফর্সা ভাবটা আগের চেয়ে বেড়েছে। মাথার চুলগুলোও বেশ বড়, এলোমেলো হয়ে আছে। নবনীর খুব ইচ্ছে হলো হাত বুলিয়ে স্বামীর চুল ঠিক করে দিতে। রাতের আকাশটা বড্ড নির্মল দেখাচ্ছে। সারাদিন ভীষণ ব্যস্ত কেটেছে নবনীর। বাসা ভর্তি মেহমান ছিল। এখন অবশ্য অন্তি আর তানভীর আছে। রাতের খাওয়ার পর্ব চুকিয়ে নবনী গোসল করেছে। সুতির একটা শাড়ি গায়ে জড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছে। আসিফ এখনো রুমে আসেনি। লোকটার সাথে নবনীর কত কথা জমা ছিল, অথচ কিছুই বলা হয়নি। নবনীর ভীষণ লজ্জাও লাগছে। আসিফ তার সামনে এসে প্রথম কোনো শব্দটা বলবে এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। হুট করে দরজা লাগানোর শব্দে নবনী আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক যেন প্রথম দিনের মতো অনুভূতি। ধীরে ধীরে আসিফ এগিয়ে এসে নবনীর কাঁধে চিবুক ছোঁয়াল। বলল, দিন দিন সুন্দর হয়ে বুকের ব্যথাটা বাড়িয়ে দিচ্ছ তো নবনী। নবনী আসিফের দিকে ঘুরে তাকাল। লোকটা অফ হোয়াইট কালার চেক শার্ট পরেছে। এতদিন পরে চেনা পরিচিত লোকটার গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। নবনী আসিফকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ডাক্তার উ। আসিফ হাসল। বলল, আমার জীবনটা পূর্ণ নবনী। সৃষ্টিকর্তার কাছে আমার চাওয়ার আর কিছুই নেই। নবনী আরও গভীরভাবে স্বামীর বুকে লেপ্টে রইল। পৃথিবীর সব শান্তি মনে হয় মানুষটাকে ঘিরেই। নবনী বলল, একটা গান শোনাবেন? আসিফ নবনীকে বুক থেকে সরাল না। সেই অবস্থায় গাইতে শুরু করল। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে মরি যে বলবে কি লোকে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে গি। নবনী দেখল আসিফের চোখে পানি। সে জিজ্ঞেস করল, গান গাওয়ার পর আপনি কষ্ট পান কেন? আসিফ উত্তর দিল না। রহস্যময় হাসল। বলল, বললে কষ্ট পাবে নবনী। এই প্রশ্ন আর কোনোদিন করবে না। নবনী ভরকে গেল। কড়া গলায় বলল, আমি শুনতে চাই। আসিফ শুকনো ঢোক গিলে বলল, যখন তুমি আমাকে গান গাইতে বলো আমার মনে হয় তুমি আমার মধ্যে সাদাবকে খোঁজার চেষ্টা করো। তুমি এখনও তাকে ভুলতে পারোনি। নবনীর বুকটা ধক করে উঠল। সে আসিফের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। বলল, আপনি আমার প্রথম ভালোবাসা, আমার সব অনুভূতির মালিক। আপনাকে ঘিরে সব কিছু আমার ভালো লাগে। আমি শুধু আপনারই আসিফ। রাতে বিছানায় শোয়ার পর নবনী গরমে হাঁস ফাঁস করতে লাগল। আসিফ বলল, আজ এসি ছাড়া হচ্ছে না। গরম লাগলে তুমি শাড়িটা খুলে ফেলতে পার নবনী গ। নবনী নিয়ন লাইটের আলোয় দেখল আসিফের ঠোঁটের কোনায় হাসি।
আসিফ একটা একটা করে শার্টের বোতাম খুলতে লাগল। নবনীর শরীরের প্রত্যেকটা কোষ কেঁপে উঠল। জানান দিল ভয়ঙ্কর আনন্দের ঘটনা ঘটতে যাচ্ছে। আসিফ নামের সুদর্শন পুরুষটা নবনীর একান্ত ব্যক্তিগত। তনু শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। কিন্তু আমি বুঝতে পারলাম মেয়েটা চিন্তায় পড়ে গেছে। হয়তো ভাবতেছে এভাবে কেমন চলবে। তনুকে জিজ্ঞেস করলাম, কি ভাবছ? সে বলল, আজ না হয় বন্ধুরা চালিয়ে দিল, তারপর কি হবে? বললাম, অত চিন্তার কি আছে, আমরা মাত্র দুজন মানুষ, এই টোনাটুনির সংসার চলবেই। আর শোনো, কিছু দিন গেলেই তোমাদের পরিবার আর আমার পরিবার এমনিতেই বিয়েটা মেনে নিবে, তখন আর আমাদের এসব চিন্তা করতে হবে না। তনু বলল, সেটাই যেন হয়। মেয়েটা চিন্তায় জড়সড় হয়ে গেছে। বললাম, ঘুমিয়ে পড়ো। সারাটা দিন খুব ধকল গেছে তোমার উপর দিয়ে। তনু ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমালাম। সকাল হল। রাতে ভাবির দেওয়া আলু ভর্তা দিয়ে খাবার চলল। এখন কি খাবা? ভাবলাম মায়ের থেকে কিছু নিয়ে আসি। আনতে গেলাম, গিয়ে দেখলাম তারা আমাকে নিয়েই গবেষণা করতেছে। মা, বাবা, ভাইয়া আর বোন মিলে আলোচনা করতেছে। কিছুদিন গেলেই তারা আমার ডিভোর্স করাবে। বাবা বলতেছে যতদিন পর্যন্ত আমার ডিভোর্স না হবে ততদিন পর্যন্ত তারা আমাকে বাড়িতেও তুলবে না। এটাই নাকি আমার শাস্তি? আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনলাম। ঘুরে চলে আসলাম। এসে দেখি তনু বসে ব্রাশ করতেছে। সে বলল, কই গিয়েছিলে? তাকে সব খুলে বললাম। সে কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে এখন তুমি কি তোমার বাবা মায়ের কথাটাই মেনে নিবে? কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললাম, পৃথিবী এসপার উসপার হলেও আমাদের কেউ আলাদা করতে পারবে না। কিছুটা হয়তো স্বস্তিবোধ হলো ওর। তারপর ওকে রেখে বাজারে চলে গেলাম। মোবাইলের টাকা বের করে কিছু বাজার করে আনলাম। নতুন করে সব সাজিয়ে নিচ্ছি। বাড়িতে ফিরে দেখি ভাবি এসে দুটো চুলা আর পুরাতন দুটো হাঁড়ি দিয়ে গেছেন। পানি আর বাথরুমের কাজ ভাবি আপাতত তাদেরটা দিয়েই চালিয়ে নিতে বলেছেন। আমি এসে দেখলাম দুজনে ভাত রান্না করতেছে। তনু আমাকে সব বলল। ভাবলাম ভালোই হলো, আমাকে আর আমাদের বাড়ির বাথরুমে যাওয়া লাগবে না। বাড়ির পাশের পড়ে থাকা ঘরটায় যেন আমার কাছে আজ স্বর্গ মনে হলো। আসলে পছন্দের মানুষকে পেলে হয়তো এরকমই হয়। এভাবে আমাদের টোনাটুনির সংসারে বেশ কিছু দিন চলে গেল। একদিন সকাল বেলা তনুর মোবাইলে কল আসলো। তনু দেখল তার মা কল দিয়েছে। আমি পাশেই বসে আছি। তনু তার মায়ের সাথে কথা বলতে বলতে কেঁদে উঠল। কিন্তু কিছুক্ষণ পরেই তনুর মুখে হাসি দেখলাম। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি।